হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের দিন আমরা দশম শ্রেণীর প্রথম চ্যাপ্টার এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.2 অবধি আলোচনা করেছিলাম। আজকে আমরা তারপর থেকে আলোচনা শুরু করব। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা প্রয়োগ 16 নিয়ে আলোচনা করব। প্রয়োগ 16তে বলছে, আমার মামা সাইকেলে 84 কিলোমিটার পথ ভ্রমণ করে দেখলেন যে তিনি যদি ঘন্টায় 5 কিলোমিটার অধিক বেগে সাইকেল চালাতেন তাহলে ভ্রমণ শেষ হতে 5 ঘন্টা সময় কম লাগতো। মামা ঘন্টায় কত কিলোমিটার বেগে ভ্রমণ করেছিলেন হিসাব করে লিখি। তাহলে যেহেতু এখানে প্রশ্নে বলেছে যে মামা ঘন্টায় কত কিলোমিটার বেগে ভ্রমণ করেছিলেন, তাহলে আমরা ধরে নেব যে মামা ঘন্টায় এক্স কিলোমিটার বেগে ভ্রমণ করেছিলেন, এটা আমরা ধরে নিলাম। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি যে এক্স কিমি যদি বেগে ঘন্টায় ভ্রমণ করে থাকেন তাহলে 84 কিলোমিটার পথ অতিক্রম করতে কত সময় লাগতো। আচ্ছা, প্রথমেই বলি এক্স কিলোমিটার পার আওয়ার যদি বেগ হয় তার মানে এক্স কিলোমিটার যাচ্ছে কত ঘন্টায়? 1 ঘন্টায়। 1 কিলোমিটার যাচ্ছে কত ঘন্টায়? 1/x ঘন্টায়। আর প্রশ্নে বলেছে 84 কিলোমিটার পথ ভ্রমণ করলেন, তাহলে 84 কিলোমিটার যাচ্ছে কত ঘন্টায়? 84/x ঘন্টায়। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে যদি তিনি ঘন্টায় 5 কিমি অধিক বেগে সাইকেল চালাতেন তাহলে তিনি ভ্রমণ শেষ হতে 5 ঘন্টা সময় কম লাগতো। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে? যদি প্রথম ক্ষেত্রে 84/x এত ঘন্টা সময় লাগে, দ্বিতীয় ক্ষেত্রে সময় লাগবে কত? 84/x + 5। 84/x + 5 কেন হলো না? দ্বিতীয় ক্ষেত্রে বেগ কত হয়েছে? বেগ 5 কিমি বেশি হয়েছে, কারণ প্রশ্নে বলেছে এখানে যে যদি ঘন্টায় 5 কিমি অধিক বেগে সাইকেল চালাতেন, অর্থাৎ প্রথমে এক্স বেগে সাইকেল চালিয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে এক্স + 5 বেগে সাইকেল চালিয়েছে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে টাইম কত লাগবে? দূরত্ব ডিভাইড বাই সময়, দূরত্ব ডিভাইড বাই গতিবেগ। এটা দূরত্ব, এটা গতিবেগ, তাই দূরত্ব বাই গতিবেগ করলে আমরা সময় পাচ্ছি। তাহলে প্রথম ক্ষেত্রে সময় 84/x আর দ্বিতীয় ক্ষেত্রে সময় 84/x + 5, দূরত্ব বাই গতিবেগ। অর্থাৎ এই দুটো সময়ের বিয়োগফলই এখানে কত? 5। তাহলে প্রথমের সময়টা হবে 84/x - 84/x + 5, দ্যাট ইজ ইকুয়াল টু 5। এবার এটা আমরা নর্মাল লসাগু করে নিলাম, x × x + 5। তারপর যেরকম করে এখান থেকে আমরা একটা এক্সের কী পেলাম? দ্বিঘাত সমীকরণ পেলাম। এক্সের দ্বিঘাত সমীকরণ কী পেয়েছি? x² + 5x - 84, এটা এক্সের দ্বিঘাত সমীকরণ। তাহলে এই সমীকরণকে আমরা কী করব? সমাধান করব। কী করে করব? আমরা আগের দিন শিখেছিলাম মিডিল টার্ম ফ্যাক্টর, মানে মধ্য সহগ বিশ্লেষণ। তাহলে এখানে মাঝখানের পদটা কত আছে? এখানে মাঝখানের পদে আছে 5x। তাহলে আমরা 5xকে এমন দুটো পদে ভাগ করব যাতে কিনা সেই পদ দুটোর গুণফল করলে x² × -84 মানে -84x² আসে। তাহলে আমরা 5xকে লিখতে পারি কি? 12x - 7x। 12x - 7x করলাম কেন? কারণ 12x - 7x করলে 5x হয়, আর 12x আর -7x গুণ করলে -84x² হয়। সেই জন্য আমরা 5xকে 12x - 7x করলাম। এরপর আমরা কি করলাম? x² + 7x, x² + 12x থেকে x কমন নিলাম, আর -7x - 84 থেকেও -7 কমন নিলাম। তাহলে আমরা কি পেলাম? x × x + 12 - 7 × x + 12। এবার এই দুটো পদ থেকে আমরা কি করলাম? এই পদ আর এই পদ থেকে x + 12 কমন নিলাম। তাহলে x + 12 × x - 7 = 0, অর্থাৎ PQ যদি 0 হয় তাহলে P 0 হবে, আদারওয়াইজ Q 0 হবে। সেটাই হয়েছে। x + 12 = 0, অর্থাৎ x -12 or x - 7 = 0, দ্যাট ইজ x 7। যেহেতু এখানে এক্সটা একটা কি? গতিবেগ, ঘন্টায় এত কিলোমিটার বেগে গেছেন, অর্থাৎ এক্স কোনোদিন নেগেটিভ হতে পারে না। সো এক্স মাস্ট বি পজিটিভ, অর্থাৎ এক্সের মান ধনাত্মক হবে, অর্থাৎ x হবে কত? 7। চলে আসি পরের প্রশ্নে। পরের প্রশ্ন বলছে প্রয়োগ 17টা। আমার বন্ধু অজয় তার খাতায় 2 অঙ্কের একটি সংখ্যা লিখেছে যার দশকের ঘরের অঙ্ক
এককের ঘরের অঙ্ক অপেক্ষা 4 কম। সংখ্যাটি থেকে তার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটির অঙ্ক দুটির অন্তরের বর্গের সমান হয়। অজয় তার খাতায় কী সংখ্যা লিখতে পারে হিসেব করে লেখার চেষ্টা করি। তাহলে আমরা ধরলাম কি, মনে করি অজয় লেখা দুই অঙ্কের সংখ্যার মধ্যে এককের স্থানীয় অঙ্কটা হচ্ছে এক্স এবং দশকের স্থানীয় অঙ্কটা হচ্ছে ওয়াই। আর ওয়াই এখানে কত, ওয়াই না লিখে আমরা কি লিখলাম, x-4 লিখেছি। তাহলে এককের ঘরের অঙ্কটা লিখেছি এক্স আর দশক স্থানের ঘরের অঙ্কটা লিখেছি x-4। x-4 কেন লিখলাম, কারণ এখানে বলেছে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 4 কম। তাহলে y ইকুয়াল টু এখানে কত, x-4, অর্থাৎ এককের ঘরের অঙ্ক x আর দশকের ঘরের অঙ্ক হচ্ছে x-4। তাহলে সংখ্যাটি কত হবে, সংখ্যাটি হবে 10 ইন্টু দশকের ঘরের অঙ্ক প্লাস এককের ঘরের অঙ্ক, তার মানে 10 ইন্টু x-4 প্লাস এক্স, অর্থাৎ 11x-4। শর্তানুসারে কি, যে কি বলেছে দেখো, সংখ্যাটি থেকে তার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটির অঙ্কদ্বয়ের বর্গের অন্তরের বর্গের সমান হয়। অর্থাৎ সংখ্যাটি থেকে কি বিয়োগ করব, এই যে সংখ্যাটি থেকে বিয়োগ কি করেছি, অঙ্কদ্বয়ের গুণফল বলেছে, সংখ্যা দুটি থেকে অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, তার মানে এইটা সংখ্যা মাইনাস এক্স ইন্টু x-4। কেন করেছে x ইন্টু x-4, এটা হচ্ছে অঙ্কদ্বয়ের গুণফল। এক্স হচ্ছে এককের ঘরের অঙ্ক আর x-4 হচ্ছে দশকের ঘরের অঙ্ক, তার মানে অঙ্কদ্বয়ের গুণফল হচ্ছে x ইন্টু x-4। অর্থাৎ সংখ্যাটি থেকে যদি এককের অঙ্ক এবং দশকের অঙ্ক গুণ করে বিয়োগ করি তাহলে কত পাবো আমরা, অন্তরের বর্গের সমান পাই। দেখো এটা হচ্ছে অন্তর এবং এটা হচ্ছে তার বর্গ, তার মানে অন্তরের বর্গ পেয়েছি। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 11x-40 মাইনাস এক্স ইন্টু এক্স করলে x², তারপরে মাইনাস মাইনাসে প্লাস 4x, এটা ইকুয়াল টু কত হবে, x-4, তার মানে x কেটে যাচ্ছে আর মাইনাস মাইনাসে 4 হয়ে যাচ্ছে, 4² মানে 16। তার মানে এখান থেকে আমরা একটা দ্বিঘাত সমীকরণ কী পেলাম, -x² প্লাস 15x মাইনাস 56 ইকুয়াল টু 0। এটা যদি মাইনাস কমন নিয়ে লিখি তাহলে x² মাইনাস 15x প্লাস 56 ইকুয়াল টু 0, সেই মাইনাসটা আমরা কেটে দিয়েছি। তাহলে এটাকে আমরা কী করবো, এবারে নিশ্চয়ই মধ্য সহগ বিশ্লেষণ করতে হবে। তাহলে 15কে এমন দুটো উপাংশে ভাগ করবো যাতে কিনা 56x² হয়। তাহলে 56-এর উৎপাদক কী কী, 7 আর 8, এবং 7-8 যোগ করলেও 15 হয়, সেই জন্য 15xকে আমরা 7x আর 8x দুটো উপাংশে ভাগ করেছি। তারপর আমরা x কমন নিয়েছি এখান থেকে, তাহলে x কমন নেওয়ার পর পড়ে থাকছে x-7, আর এখান থেকে -8 কমন নিচ্ছি, -8 কমন নেওয়ার পর পড়ে থাকছে x-7। তারপর যে দুটো পদ রয়েছে সেই দুটো পদ থেকে প্রথমটা থেকে যদি দুটো পদ রয়েছে এই পদ আর এই পদ, এই দুটো পদ থেকে যদি x-7 কমন নিই তাহলে পড়ে থাকে x-8। তারপর তাহলে আমরা দুটো পদের গুণফল ইকুয়াল টু 0 পেয়ে গেছি, অর্থাৎ PQ ইকুয়াল টু 0 পেয়ে গেছি। অর্থাৎ এখন আমরা বলতে পারি P ইকুয়াল টু 0 অর Q ইকুয়াল টু 0। অর্থাৎ এখানে x-7 ইকুয়াল টু 0, না হলে x-8 ইকুয়াল টু 0। যদি x-7 ইকুয়াল টু 0 হয় তাহলে x এর ভ্যালু হবে 7, যদি x-8 ইকুয়াল টু 0 হয় তাহলে x এর ভ্যালু হবে 8। অর্থাৎ x এর দুটো মান কী পেলাম, একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 8। তার মানে x আমরা কি ধরেছিলাম, x হচ্ছে এককের স্থানীয় অঙ্ক। তাহলে অঙ্কটি কত, 11 × 7 - 40, তার মানে 37। 11 × 7 - 40 কেন করলাম, কারণ এখানে আমাদেরকে সংখ্যাটি কত হয়েছিল, 10 × দশকের স্থানের অঙ্ক প্লাস এককের স্থানের অঙ্ক ইকুয়াল টু হয়েছিল 11x-40। সেই 11x-40তে এক্সের জায়গায় আমরা 7 বসিয়ে 37 পেলাম, আবার সেই 11x-40 এক্সের জায়গায় 8 বসিয়ে আমরা 48 পেলাম। অর্থাৎ নির্ণয় দুই অঙ্কের সংখ্যা দুটি হলো 37 এবং 48। অর্থাৎ একটি সংখ্যা 37 আর একটি সংখ্যা 48, দুটো সংখ্যা আমরা উত্তর হিসেবে পেলাম। চলে যাই পরে, এরপর আমরা কোষে দেখি 1.3 নিয়ে আলোচনা করব। কোষে দেখি 1.3 প্রথম কোশ্চেনটা বলছে, দুইটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117, সংখ্যা দুটি হিসেব করে লিখি। তাহলে এক্ষেত্রে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর, তার মানে একটা সংখ্যা যদি x হয় তাহলে আর একটা কত হবে, নিশ্চয়ই x-3 হবে অথবা x+3 হতে পারে, যে কোনো একটা হবে। অর্থাৎ তাদের বর্গের সমষ্টি কত আবার 117। তাহলে সংখ্যা দুটি হিসেব করে লিখি। তাহলে আমরা ধরলাম যে একটা সংখ্যা হচ্ছে x+3 আর একটা সংখ্যা হচ্ছে x।
অর্থাৎ একটা সংখ্যা যদি x+3 হয় আর একটা সংখ্যা যদি x হয়, তাহলে তাদের মধ্যে অন্তর কত হচ্ছে? অন্তর এখানে 3 হচ্ছে। এখানে প্রশ্নে বলেছে যে দুটি সংখ্যার অন্তর হচ্ছে 3 এবং তাদের বর্গের সমষ্টি বলছে কত? 117। তার মানে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি x+3 তার হোল স্কোয়ার প্লাস x² ইকুয়াল টু 117। অর্থাৎ এটা যদি স্কোয়ারে ভেঙে দিই তাহলে হবে x² প্লাস 2 × 3 × x মানে 6x প্লাস 9 প্লাস x² ইকুয়াল টু 117। সবগুলোকে যদি একদিকে নিয়ে আসি তাহলে কত পাবো? x² প্লাস x² মানে 2x² প্লাস 6x প্লাস 9 মাইনাস 117। তাই 9 থেকে 117 বাদ দিলে পড়ে থাকে কত? -108 ইকুয়াল টু 0। 2 কমন নিয়ে 2টা যদি কেটে দিই তাহলে কত পড়ে থাকে? x² প্লাস 3x মাইনাস 54 ইকুয়াল টু 0। অর্থাৎ 3কে আমরা এমন দুটি উপাংশে ভাগ করব যাতে কিনা তাদের যোগফল বা বিয়োগফল 3 হয় কিন্তু গুণফল -54x² হয়। তাহলে 54 ইকুয়াল টু আমরা কী জানি? 9 × 6 = 54। তাহলে লিখতে পারি x² প্লাস 9x মাইনাস 6x মাইনাস 54 ইকুয়াল টু 0। অর্থাৎ x কমন নিলে x+9 মাইনাস 6 কমন নিলেও x+9 ইকুয়াল টু 0। অর্থাৎ x+9 ইন্টু x মাইনাস 6 ইকুয়াল টু 0। অর্থাৎ x ইকুয়াল টু -9 আর 6। যেহেতু ধনাত্মক সংখ্যা বলেছিল তার মানে এক্সটা -9 হতে পারবে না, তার মানে x ইকুয়াল টু 6 হবে। কারণ ধনাত্মক যেহেতু -9টা ধনাত্মক নয়, -9 ঋণাত্মক, সেই জন্য x ইকুয়াল টু হবে 6। আর একটা সংখ্যা কত হবে? x+3 মানে 9। তার মানে 6 এবং 9। এটা হচ্ছে নির্ণেয় সংখ্যা দুটি, একটা 6 একটা 9। চলে আসি পরের প্রশ্নে। পরের প্রশ্ন বলছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করি। তাহলে এই প্রশ্নটা কীভাবে করব? এই প্রশ্নটা আমরা প্রথমেই ধরে নেব, বলেছে কি ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তাহলে উচ্চতার ধরে নিলাম h, ধরি উচ্চতা ইকুয়াল টু h। তাহলে ভূমি কত হবে? ভূমি ইকুয়াল টু হবে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা মানে 2 × h অপেক্ষা কত বেশি? 18 মিটার বেশি প্লাস 18। ভূমিটা বলেছে উচ্চতার মানে এইচের দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি প্লাস 18। তার মানে ভূমি ইকুয়াল টু কত হলো? 2h প্লাস 18। তাহলে আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু 2h প্লাস 18 ইন্টু h। হাফ ইন্টু ভূমি হলো ইন্টু উচ্চতা মানে h। এটা ইকুয়াল টু কত? ক্ষেত্রফল বলে দিয়েছে 360। তো এটা আমাদের নির্ণেয় সমীকরণ হলো। এই সমীকরণকে সমাধান করতে গেলে কী করব? এখান থেকে দেখো 2 যদি কমন নিই সেই 2টা এই 2-এর সাথে কেটে যাবে। তাহলে কত পড়ে থাকবে? h+9 ইন্টু h ইকুয়াল টু 360। তার মানে h² প্লাস 9h মাইনাস 360 ইকুয়াল টু 0। অর্থাৎ 9কে এমন দুটো উপাংশে ভাগ করতে হবে যাতে তাদের গুণফল -360 h² হয়। আমরা জানি যে 360 ইকুয়াল টু লিখতে পারি 24 × 15। তোমরা নিজেরা এর উৎপাদক বিশ্লেষণ করে দেখো। 360কে লেখা যায় 24 × 15। অর্থাৎ আবার আমরা এটাও বলতে পারি যে 24 থেকে 15 গেলে 9 হয়। অর্থাৎ আমরা লিখতে পারি h² প্লাস 24h মাইনাস 15h মাইনাস 360 ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে যদি h কমন নিই পড়ে থাকে h প্লাস 24
মাইনাস যদি 15 কমন নিই পড়ে থাকে এইচ প্লাস 24, এটা ইকুয়াল টু 0। তার মানে এইচ প্লাস 24 ইন্টু এইচ মাইনাস 15 ইকুয়াল টু 0। তার মানে এইচ ইকুয়াল টু কত কত বেরোচ্ছে, একটা হচ্ছে 15, একটা হচ্ছে মাইনাস 24। এবার যেহেতু এইচটা কী ধরেছিলাম, এইচটা ধরেছিলাম উচ্চতা, তার মানে উচ্চতা কোনোদিন নেগেটিভ হতে পারে না, তার মানে উচ্চতার ভ্যালু কত আসবে 15। তাহলে এখানে উচ্চতা যদি 15 হয়, আমার প্রশ্নে উচ্চতাই চেয়েছে, ভূমি চাইনি, তাই উচ্চতা ইকুয়াল টু 15 মিটার। পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করি। তার মানে এখানে আমরা বলতে পারি যে ধনাত্মক সংখ্যাটা ধরলাম এক্স, ধনাত্মক সংখ্যাটা ধরলাম এক্স, তাহলে প্রশ্ন অনুসারে কী বলতে পারি যে ধনাত্মক সংখ্যাটার 5 গুণ, তার মানে 5x, এইটা ইকুয়াল টু কত, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তার বর্গের দ্বিগুণ মানে কার বর্গ, ওই ধনাত্মক যে ধনাত্মক যে সংখ্যাটা ধরেছি অখণ্ড ধনাত্মক সংখ্যা, তার বর্গ তার আবার দ্বিগুণ, তার থেকে 3 কম। তার মানে প্রশ্ন অনুসারে কী হলো দেখো, এই যে ধনাত্মক অখণ্ড সংখ্যাটা ধরেছি তার 5 গুণ মানে 5 দ্বিগুণ করলাম, সেটা কি কার সঙ্গে তুলনা করলাম, সেটা ওই অখণ্ড ধনাত্মক সংখ্যার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তার মানে 5x ইকুয়াল টু 2x² মাইনাস 3। বোঝা গেল, প্রশ্নানুসারে এটা আমরা লিখতে পারি 5x ইকুয়াল টু 2x² মাইনাস 3। তাহলে এটা থেকে কি পাচ্ছি, একটা দ্বিঘাত সমীকরণ পাচ্ছি। কি দ্বিঘাত সমীকরণ, যে 2x² মাইনাস 5x মাইনাস 3 এটা ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ পেলাম। এই দ্বিঘাত সমীকরণকে আমরা কীভাবে সমাধান করব, মধ্য সহগ বিশ্লেষণ এই পদ্ধতিতে। তার মানে মাইনাস 5x এটাকে এমন দুটো উপাংশে ভাগ করতে হবে যাদের গুণফল 2x² ইন্টু মাইনাস 3 মানে মাইনাস 6x² হয়। তাহলে দেখো লিখতে পারি 2x² মাইনাস 6x প্লাস এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। অর্থাৎ 2x² মাইনাস 6x, এখান থেকে কত কমন যাবে, 2x কমন যাবে। তার মানে 2x পড়ে থাকে x মাইনাস 3, তারপর প্লাস 1 কমন পড়ে থাকে x মাইনাস 3, প্লাস 1 কমন পড়ে থাকে x মাইনাস 3 ইকুয়াল টু 0। অর্থাৎ x মাইনাস 3 ইন্টু 2x প্লাস 1 ইকুয়াল টু 0। তার মানে এক্সের দুটো ভ্যালু হচ্ছে 3, মাইনাস হাফ। এটা ইকুয়াল টু 0 করলে x ইকুয়াল টু 3 পাবো, আর এটা ইকুয়াল টু 0 করলে 2x ইকুয়াল টু মাইনাস 1, x ইকুয়াল টু মাইনাস হাফ। এবারে এখানে দেখো এক্সটা কি, আমরা ধরেছিলাম ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাহলে এটা তো ধনাত্মক নয় এবং অখণ্ডও নয়, সেজন্য এটা হতে পারে না। সেজন্য এক্সের ভ্যালু কত হলো এখানে 3। তাহলে প্রশ্নে কী বলেছে, সংখ্যাটি নির্ণয় করি, সংখ্যাটি কত 3। তোমরা ক্রস চেক করে দেখতে পারো যে এই 3-এর 5 গুণ মানে কত 15, 3-এর 5 গুণটা কার সাথে সমান বলেছে, বর্গ এর দ্বিগুণ অপেক্ষা 3 কম। তো 3-এর বর্গ কত হয় 9, 9-এর ডবল কত হয় 18, 18 থেকে 3 কম গেলে 15। তাহলে 5 গুণটাও 15 হচ্ছে, আর বর্গের দ্বিগুণ থেকে 3 কম হলেও 15 হচ্ছে, অর্থাৎ আমাদের উত্তর ঠিক বেরিয়েছে। এভাবে আমরা ক্রস চেকও করতে পারি। চলে আসি পরের প্রশ্নে। 4-এর দাগেরটা তোমরা নিজেরা করবে, 5-এর দাগেরটা দেখছি। 5-এর দাগের কোশ্চেনটা বলছে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। তাহলে দেখো এখানে কি লিখতে পারি আমরা ধরলাম যে ওই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য ইকুয়াল টু ধরলাম এক্স। তাহলে প্রস্থ কত হবে, যদি পরিসীমা 180 হয়, আমরা কি জানি পরিসীমা আয়তক্ষেত্রাকার জমির পরিসীমার ফর্মুলা কি হয়, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। এল ফর লেন্থ মানে দৈর্ঘ্য, আর বি ফর ব্রেথ মানে হচ্ছে প্রস্থ। তাহলে 2 ইন্টু এল প্লাস বিটা হচ্ছে পরিসীমা। তার মানে এখানে পরিসীমা কত বলেছে 180, মানে 2 ইন্টু এল প্লাস বি এর ভ্যালুটা হচ্ছে 180। তার মানে এল প্লাস বি এর ভ্যালু কত 90। এল প্লাস বি যদি 90 হয়,
এল কি মানে দৈর্ঘ্য কত এক্স, তাহলে প্রস্থ কত হবে, প্রস্থ হবে এল প্লাস বি যদি 90 হয় আর এল তার মধ্যে এক্স ধরেছি তাহলে প্রস্থ কত হবে 90 মাইনাস এক্স। তাহলে দৈর্ঘ্য যদি এক্স হয় প্রস্থ হচ্ছে 90 মাইনাস এক্স। আমরা কী করে পাচ্ছি 2 ইন্টু এল প্লাস বি, এটা যদি 180 হয় এল প্লাস বি হবে তাহলে 90। তাহলে এল প্লাস বি যদি 90 হয় সেখানে এলের ভ্যালু মানে দৈর্ঘ্যের ভ্যালু এক্স বসিয়ে দিলে আমরা প্রস্থ অর্থাৎ বি বলতে পারি 90 মাইনাস এক্স। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যদি পেয়ে গেলাম যেহেতু এক্স এবং 90 মাইনাস এক্স, তাহলে এদের গুণ করলে কি পাবো ক্ষেত্রফল। এখানে ক্ষেত্রফল বলেছে কত 2000 বর্গ মিটার, অর্থাৎ প্রশ্নানুসারে এক্স ইন্টু 90 মাইনাস এক্স এটা ইকুয়াল টু 2000। তো এটা একটা দ্বিঘাত সমীকরণ পেলাম। এই দ্বিঘাত সমীকরণটা সমাধান করব কি করে 90x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 2000, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 90x প্লাস 2000 ইকুয়াল টু 0। তার মানে 90কে এমন দুটো উপাংশে ভাগ করব যাতে কি না যোগ বিয়োগ করলে -90x হয় এবং গুণ করলে 2000x স্কোয়ার হয়। তাহলে দেখো 2000কে আমরা কি লিখতে পারি 50 ইন্টু 40, আবার 50 ইন্টু 40 করলে যেমন 2000 হচ্ছে সেরকম 50 প্লাস 40 করলে 90 হচ্ছে। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 50x মাইনাস 40x প্লাস 2000 ইকুয়াল টু 0। অর্থাৎ এখান থেকে এক্স কমন নিলে পড়ে থাকছে কত এক্স মাইনাস 50 মাইনাস 40 কমন নিলে পড়ে থাকছে এক্স মাইনাস 50 ইকুয়াল টু 0। অর্থাৎ এরপরে ডানে লিখতে পারি এক্স মাইনাস 50 ইন্টু এক্স মাইনাস 40 ইকুয়াল টু 0। অর্থাৎ এক্সের দুটো ভ্যালু পেলাম, একটা হচ্ছে 50 একটা হচ্ছে 40। অর্থাৎ দৈর্ঘ্য 50, প্রস্থ যে দৈর্ঘ্য যদি 50 হয় তাহলে প্রস্থ কত হবে 90 মাইনাস 50 মানে 40। তাহলে ব্রেথ কত হলো 40। আবার লেন্থ যদি 40 ধরি তাহলে ব্রেথ কত হবে 50। কিন্তু এই দুটোর মধ্যে এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট, কেননা লেন্থ ইজ অলওয়েজ গ্রেটার দ্যান ব্রেথ। আমরা মানে অলওয়েজ এই কারণে বলছি কারণ আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটাকে প্রস্থর থেকে বড় ধরি, এক্ষেত্রে আমরা দৈর্ঘ্যটা প্রস্থর থেকে বড় পাচ্ছি, তাই এটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার বলবো। এটাও ঠিক, এটা কোনো ভুল নয়, কিন্তু আমরা সাধারণ ক্ষেত্রে কী ধরি দৈর্ঘ্যটা প্রস্থর থেকে বড়, সেই জন্য এই উত্তরটা হচ্ছে একদম সঠিক উত্তর এটার থেকে। চলে আসি পরের প্রশ্নে। পরের প্রশ্ন বলছে 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি। তাহলে যেহেতু এখানে প্রশ্নে বলেছে এককের ঘরের অঙ্কটা হিসেব করে লিখি, আমরা ধরে নেব এককের ঘরের অঙ্কটাই হচ্ছে এক্স। তাহলে এককের ঘরের অঙ্ক যদি এক্স হয় তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে, এককের ঘরের অঙ্কটা ধরলাম এক্স, তাহলে দশকের ঘরের অঙ্কটা কত হবে। প্রশ্নে বলেছে দেখো যে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক থেকে 3 কম, তার মানে দশক হবে কত এক্স মাইনাস 3। তাহলে এই ক্ষেত্রে সংখ্যাটা কত হবে, সংখ্যাটা হবে 10 ইন্টু দশকের ঘরের অঙ্ক মানে এক্স মাইনাস 3 প্লাস এককের ঘরের অঙ্ক মানে এক্স, তার মানে 10x প্লাস এক্স করলে হয় 11x মাইনাস 30। এই 10x আর এক্স যোগ হয়ে 11x হয়ে গেল, আর 10 আর মাইনাস 3 গুণ করে হয়ে গেল মাইনাস 30। তার মানে সংখ্যাটা কত হলো 11x মাইনাস 30। এবার প্রশ্নে বলেছে দেখো যে সংখ্যাটি থেকে উহার অঙ্কদ্বয়ের গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। তাহলে সংখ্যাটি কত 11x মাইনাস 30, এটা থেকে কত বিয়োগ করব, এটার থেকে ওদের অঙ্কদ্বয়ের গুণফল বিয়োগ করব, তাহলে মাইনাস অঙ্কদ্বয়ের গুণফল মানে কত এক্স ইন্টু এক্স মাইনাস 3। তাহলে সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের গুণফল বিয়োগ করলাম, তাহলে সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের গুণফল বিয়োগ করার পর কত হবে বিয়োগফল 15 হবে, মানে ইকুয়াল টু 15। এটা হচ্ছে আমাদের প্রশ্নানুসারে। তাহলে প্রশ্নানুসারে যদি এটা হয় তাহলে এটা থেকে আমরা কী পাচ্ছি 11x মাইনাস 30 মাইনাস এক্স স্কোয়ার
11x মাইনাস 30 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু 15। মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3x কী করে পেলাম? এই মাইনাসের সাথে কী গুণ করলাম? এখানে দেখো এই মাইনাসের সাথে এই এক্স স্কোয়ার গুণ হয়ে কত হলো? এই মাইনাস এক্স স্কোয়ার, এখানে মাইনাস, এইখানে এক্স স্কোয়ার, আর এই মাইনাসের সাথেই এই এক্স ইন্টু মাইনাস 3 গুণ হয়ে কত হলো? মাইনাস মাইনাসে প্লাস 3x হয়ে গেল। অর্থাৎ আমরা কি পেলাম? আমরা এখান থেকে লিখতে পাচ্ছি 11x প্লাস 3x মানে হচ্ছে 14x। তার মানে হচ্ছে 14x মাইনাস 30 তারপর মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 15। তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি? যে এক্স স্কোয়ারটা ডান দিকে নিয়ে চলে গেলাম, সবগুলোকে ডান দিকে নিয়ে চলে গেলাম, বাঁ দিকে 0 লিখে দিলাম। তাহলে কি লিখতে পারি? 0 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস মাইনাস 14x প্লাস 30 প্লাস 15। অর্থাৎ কি লিখতে পাচ্ছি? এখান থেকে আমরা লিখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 ইকুয়াল টু 0। আবার 45কে কী ভাঙা যায়? 9 5 45, আবার 9 আর 5 যোগ করলে হয় 14। অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 5x প্লাস 45 ইকুয়াল টু 0। তার মানে এক্সের ভ্যালু কত আসবে? এক্স ইকুয়াল টু আসবে 9 একবার, আর এক্স ইকুয়াল টু আসবে 5 একবার। এখান থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস 9, আর এখান থেকে মাইনাস 5 কমন নিলে এক্স মাইনাস 9, সেই এক্স মাইনাস 9 আর এক্স মাইনাস 5 হচ্ছে। তারপর এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0 করলে এক্স ইকুয়াল টু 9 আসবে, আর এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0 করলে এক্স ইকুয়াল টু 5 আসবে। অর্থাৎ এক্সের দুটো মান বেরোলো 9 এবং 5। তাহলে আমরা কি ধরেছিলাম? এক্স কি ধরেছিলাম? আমরা এককের ঘরের অঙ্ক ধরেছিলাম এক্স। অর্থাৎ এক্সের ভ্যালু যদি 9 হয়, তার মানে এককের ঘরের অঙ্কটা হবে 9, আর দশকের ঘরের অঙ্ক হবে 9 মাইনাস 3, তার মানে হচ্ছে 6। তার মানে 69। এটা হচ্ছে একটা সংখ্যা। আর যদি 5 হয়, তাহলে 5 মাইনাস 3 করলে হচ্ছে 2, আর 5 25 হবে আরেকটা সংখ্যা। চলে আসি পরের প্রশ্নে। পরের প্রশ্ন বলছে 7এরটা তোমরা নিজেরা করো, 8এরটাও নিজেরা করো, 9এরটা দেখিয়ে দিই। আচ্ছা, 9এরটা বলছে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। তাহলে এই কোশ্চেনটা আমরা প্রথমেই ধরে নেব কি, যে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত টাকা? এক্স টাকা। অর্থাৎ প্রতি ডজন কলমের মূল্য প্রথমে কমার পূর্বে ধরলাম যদি এক্স টাকা হয়, তাহলে কমে যাওয়ার পর কত হবে? এক্স মাইনাস 6 টাকা। আচ্ছা, প্রথমে যদি প্রতি ডজন কলমের মূল্য এক্স টাকা হয়, তার মানে এক্স টাকায় কতগুলো কলম পাওয়া যেত? 12টা। 1 টাকায় কতগুলো পাওয়া যেত? 12/x সংখ্যক। 30 টাকায় কতগুলো পাওয়া যেত? 30 ইন্টু 12/x এত সংখ্যক। দ্বিতীয় ক্ষেত্রে যখন কমে গেছে দাম, তখন এক্স মাইনাস 6 টাকায় কতগুলো পাওয়া যাবে কলম? 12টা। 1 টাকায় কতগুলো পাওয়া যাবে? 12/x মাইনাস 6 সংখ্যক। 30 টাকায় কতগুলো পাওয়া যাবে? 30 ইন্টু 12/x মাইনাস 6 সংখ্যক। তাহলে প্রশ্নানুসারে কি, দ্বিতীয় ক্ষেত্রে প্রথমের থেকে 3টে বেশি কলম পাওয়া যায়। অর্থাৎ 30 ইন্টু 12/x মাইনাস 6 মাইনাস 30 ইন্টু 12/x ইকুয়াল টু হচ্ছে 3। তার মানে 30 ইন্টু 12 কমন নিয়ে নিলাম, পড়ে থাকছে 1/x মাইনাস 6 মাইনাস 1/x ইকুয়াল টু 3। অর্থাৎ যদি আমরা এটাকে লসাগু করি, ভেতরেরটা কত পড়ে থাকবে? এক্স মাইনাস
এক্স মাইনাস সিক্স বাই এক্স ইন্টু এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু 3/30 ইন্টু 12। তার মানে 6/x² মাইনাস 6x ইকুয়াল টু 1/120। 3কে 10 দিয়ে 30 হয়, 10 ইন্টু 12 করলে 120 হয়, অর্থাৎ x² মাইনাস 6x ইকুয়াল টু 720। তার মানে x² মাইনাস 6x মাইনাস 720 ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম। এবার এটা সমাধানটা কী করে করব? 720কে এমন দুটো উপাংশে ভাগ করব যে উপাংশ দুটোর গুণ করলে 720 হয় এবং যোগ করলে মাইনাস 6x হয়, যোগ করলে বা বিয়োগ করলে মাইনাস 6x হয়। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা হোমওয়ার্কটা করো এবং জানাও কার কার হয়েছে। যদি না হয় কমেন্ট সেকশনে জানাও, করে দেওয়া হবে। চলো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ। আর চ্যানেলে নতুন এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা পছন্দ হলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর কমেন্ট করতে অবশ্যই ভুলবে না।